ওকে, সো এখানে আমরা এই হ্যান্ডআউট থেকে আলোচনা করেছিলাম। সো আমরা এই যে কমার ইউজের এইখান থেকে পর্যন্ত মনে হয় আলোচনা করেছিলাম। কমাস আর ইউজ টু সেট অফ ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস, ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বিয়াল। এখানে বেশ কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছিলাম। হ্যাঁ, কোঅর্ডিনেটর কমাসের আলোচনা করেছিলাম। এরপর ইনসার্শন কমা থেকে মেবি আজকে আলোচনা করবার কথা ছিল, তাই না? এই যে এই এক্সাম্পলটা থেকে। ওকে, সো আমাদের কিছু অ্যাডভার্বিয়ালস রয়েছে, কিছু ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্বস বা কানেক্টিং অ্যাডভার্বস রয়েছে, যে অ্যাডভার্বস গুলো আসলে সাবজেক্ট বা ভার্বের মাঝখানে এভাবে ইনসার্টেড হতে পারে এবং দুই পাশে দুইটা কমার দরকার পড়বে। ঠিক আছে, এটা হয় মূলত এমফেসিস দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা ইসের মধ্যে দেখেছিলাম বা ফ্রেজের ক্ষেত্রেও লিখতে পারি যে আহ, এরকম একটা লাইন আছে নেলসন ম্যান্ডেলা চ্যাপ্টারটাতে, উই হ্যাভ at last achieved our political emancipation. ওকে, সো এরকমটা হতে পারে যে উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল, যখন কিনা আমরা এই যে ওয়ার্ড গুলো আছে বা ফ্রেজ গুলো আছে মূলত এগুলো অ্যাডভার্বস। সো এই অ্যাডভার্বস গুলোকে যখন আমরা এক্সট্রা এমফেসিস দেই তখন আমরা নর্মালি এগুলোকে এইভাবে ইনসার্শন মোডে রাখি। ঠিক আছে, সো এগুলো ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর ব্যাপারে। সো আমাদের আরো কিছু ইসে আছে, যেমন noun phrases like Dhaka, an overpopulated city, has so many problems to deal with. So Dhaka, an overpopulated city, has so many problems to deal with. এটা একটা অ্যাপোজিটিভ ফ্রেজ। ঠিক আছে, মূলত এটা একটা নাউন ফ্রেজ। সো এই ধরনের নাউন ফ্রেজ বা অ্যাপোজিটিভ ফ্রেজ অর মূলত এখানে নাউন ফ্রেজ হলেও এটা আলটিমেটলি হিসেবে কাজ করছে, মানে এটা ফাংশনালি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বাট ফর্ম হিসেবে এটা একটা নাউন ফ্রেজ। হোয়াটএভার, এই ধরনের ফ্রেজকেও যদি আমরা সাবজেক্টের শেষে দেই তখন দুই পাশে দুইটা ইনসার্শন কমার দরকার পড়ে। ঠিক আছে, নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্লজ। আমরা গত ক্লাসে কি বলে রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ ক্লজ সম্পর্কে শুরুতেই আলোচনা করেছিলাম, তাই কিনা? ডিফাইনিং বা নন ডিফাইনিং ক্লজ।
সো এই ডিফাইনিং বা নন ডিফাইনিং ক্লজের বেলায়ও কিন্তু আমরা দেখেছি যে একটা কমা কতটা ইম্পর্টেন্ট হতে পারে। দুইটা কমা আমার ক্লজের দুই পাশে কখন থাকবে? যখন এটা কোনো এসেনশিয়াল ইনফরমেশন বিয়ার করবে না, যখন এটা আমরা একটা এক্সট্রা ইনফরমেশন দিবে এবং সেটা ওভারঅল ফুল সাবজেক্টটার উপরেই অ্যাপ্লাইড হবে, হ্যাঁ, সবার ব্যাপারে বলবে যখন, তখনই কিনা আমরা সেটার শেষে আর শুরুতে কমা দিতে পারি। সো আমি আর ক্লজের ব্যাপারটা ইনসার্শন কমার ক্ষেত্রে আলোচনা করছি না। Okay. Common set of an appositive. So here you see another example. Tanya, Debbie's sister, gave a brilliant speech last night. So এখানে Debbie's sister এটা হচ্ছে টানিয়ার অ্যাপোজিটিভ। আবার এটাকে যদি সেন্টেন্সের শুরুতে রাখি তখন আবার একটা ইন্ট্রোডিউসার কমার দরকার পড়বে, যে ডেভিস সিস্টার একটা কমা, টানিয়া গেভ আ ব্রিলিয়েন্ট স্পিচ লাস্ট নাইট। ওকে, এটা এটা ইসের আইডিটার নাম কি? এটা 1HL2S, এটা কে? আমি তোমাকে একটা মেসেজ দিচ্ছি, প্লিজ টেল মি হু ইউ আর। স্যার অ্যাপোজিটিভ কি স্যার? অ্যাপোজিটিভ কি এটা আপনি এখনো জানেন না? কোন কলেজ থেকে? স্যার বিআইএসসি। দুঃখজনক, ক্লাসে পড়ায় নাকি? একটু ফ্রিলি বলো, স্যারের মধ্যে জানা উচিত। ক্লাসে কি পড়াইছিল তোমাদের? স্যার আমি ক্লাস মাত্র 6 মান্থসের মতন পেয়েছিলাম। সেটার মধ্যে তোমার অ্যাপোজিটিভটা আলোচনায় আসেনি। আচ্ছা, নাই আসতে পারে। আমি সংক্ষেপে বলি বাবা, অ্যাপোজিটিভটা আ কাইন্ড অফ মডিফায়ার। আমরা মডিফায়ার যখন আলোচনা করব তখন দরকার হয় আমি অ্যাপোজিটিভটা কিভাবে হয়, কিভাবে আমরা অ্যাপোজিটিভটাকে ক্রিয়েট করব সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, ঠিক আছে? সো আপাতত এই লেকচারটা একটু ফলো করো। অ্যাপোজিটিভ সম্পর্কে এটা কিভাবে ক্রিয়েট করে বা কি আসে বিষয় সেটা বললে আমরা মূল আলোচনা থেকে অনেকটা সরে পড়বো আর কি, ঠিক আছে? সো একটু ওয়েট করবে আর কি, আমরা মডিফায়ারের চ্যাপ্টারের সময় তখন তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে এই যে বালক অর্ক রয়, তুমি এই 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 অবস্থা কেন? তোমার ইয়েটার নাম চেঞ্জ করো, বোকা ছেলে। রিনেম করো, ইয়েটার নাম রিনেম করো। এইগুলা দেখে বোঝা যায় নাকি কে না কি এসে ক্লাস করতেছে? আচ্ছা, নো হিয়ার এন্ড অফ এ সেন্টেন্স পাংচুয়েশন বলতে আমরা বুঝবো মূলত তিনটা ধরনের পাংচুয়েশনকে, ঠিক আছে? ফুল স্টপ, কোয়েশ্চেন অ্যান্ড এক্সক্লামেশন, ঠিক আছে? সো ফুল স্টপের ইউজের ক্ষেত্রে আমাদের বেশ কিছু মাত্রায় ব্যাপার স্যাপার আছে, এখানে সবটা বলা হয়নি, এখানে একদম বেসিক ব্যাপারটা বলা হয়েছে, আমি কিছু এক্সট্রা কথা এখানে বলে দেব। বলা হচ্ছে end of a sentence punctuation is used to let the reader know when a thought is finished. কথা শেষ, তুমি সেন্টেন্সও শেষ করে ফেলেছো। সেই সেন্টেন্সের মিনিং বোঝা, I mean if it is a statement or assertive, you put a full stop at the end of the sentence, and if it's a question or interrogation, you say a question mark, and sometimes based on the emotion, if there is a strong emotion expressed by your question or your statement, there may be an exclamation mark also, ঠিক আছে? আরেকটা এক্সক্লামেশন মার্কও কিন্তু হতে পারে, এটা ওভারঅল ডিপেন্ড করবে জিনিসটার উপরে। এখানে বলা হচ্ছে ওরেম ইজ দ্য হোম অফ উটাহ ভ্যালি স্টেট কলেজ। সো এক্ষেত্রে আমরা ফুল স্টপ দিয়েছি। ফুল স্টপ বা কোয়েশ্চেন মার্ক অথবা এক্সক্লামেশন মার্ক, এই তিনটা মার্কের শেষে আমাদের বুঝে নিতে হবে যে নতুন একটা সেন্টেন্স স্টার্ট হচ্ছে। অনেক সময় তোমাদের পাংচুয়েশন প্র্যাকটিস, আর এবার তো পাংচুয়েশন তোমাদের নিউ সিলেবাসের মধ্যে কয়টা 14টা পাংচুয়েশন আসবে, দ্যাট মিনস ইট মাই বি আ বিগার প্যাসেজ আদার দ্যান ইউজুয়াল। সো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সেন্টেন্সটা কোথায় শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমাদেরকে একটু ডিটারমাইন করতে হবে। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এই দুটো অংশ দেখে তারপর বুঝে নিতে হবে কোথায় আমার একটা সেন্টেন্স শুরু হলো কোথায় শেষ হলো। দেখা গেল যে একটা সেন্টেন্স শেষ হয়েছে আর একটা নতুন সেন্টেন্স স্টার্ট হচ্ছে, বাট মাঝে কোনো পাংচুয়েশন নেই, এটা জাস্ট রান অন ওয়েতে কন্টিনিউ করছে। সো অবভিয়াসলি তুমি সেখানে এন্ড পাংচুয়েশন দেওয়ার পরপরই নতুন যে সেন্টেন্সটা স্টার্ট হচ্ছে, অবভিয়াসলি ইউ মাস্ট স্টার্ট দ্য সেন্টেন্স উইথ আ ক্যাপিটাল লেটার। ওকে, সো সেই ক্যাপিটালাইজেশনটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ক্যাপিটাল মার্কের জন্য কিন্তু তোমার কিছু মার্কস থাকবে, ঠিক আছে? Let me give you an example.
End of a sentence punctuation. So এভাবে করে থাকতে পারে, he has completed his graduation, now he is looking for a job. So obviously you can understand so quite easily where the sentence has ended and where it is starting. Okay, যে এখানে he has completed his graduation, আমরা এই জায়গায় একটা ফুল স্টপ মিসিং আছে, ফুল স্টপটা দেব এবং নতুন সেন্টেন্স স্টার্ট হলে obviously it will start with a capital letter. So both the corrections must be highlighted. Okay, সো হাইলাইটটা আমরা কিভাবে করব? বোর্ড এক্সামের মধ্যে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, দেখো অনেকে দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় ওভার রাইটিং করে বা নিচে আন্ডারলাইনিং করে, সেসব করার কোনো দরকার নেই। তোমার এখানে একটা ফুল স্টপ বসিয়েছো তো, সো যে জায়গাগুলোতে আমার ফুল স্টপ বসবে বা পাংচুয়েশন মার্ক যেখানে বসবে, মিসিং জায়গাগুলোতেই তো বসবে, সেই জায়গায় আমি আগে এবং পরে একটু এক্সট্রা গ্যাপ দেব। ঠিক আছে, এবং সেটাকে আমরা এখন আমি দেখাতে পারছি না। ওকে, লেট মি শো ইউ হাউ ইউ হ্যাভ টু হাইলাইট দিস। ওকে, so just like this you have to encircle your correction. কলম বা পেন্সিল দিয়ে, আমরা সাজেস্ট করি পেন্সিল দিয়ে জায়গাটাকে গোল করে এভাবে, মানে যেখানে ফুল স্টপ, কমা, এক্সক্লামেশন, হোয়াটএভার ইট ইজ, তোমাদেরকে সেই জিনিসটাকে এভাবে সার্কেল করে দিতে হবে। এখন তোমাদের এখানে বিভিন্ন কলেজের স্টুডেন্ট আছো, তোমাদেরকে যেভাবে শিখিয়েছে সেটাই করা ভালো, বাট আমার কথা হচ্ছে যে আমরা স্টুডেন্টদেরকে এমনটাই শেখাই যেটা সবটা জায়গায় অ্যাকসেপ্টেড আর কি। ঠিক আছে, আর এখানে যেহেতু নাও এই ওয়ার্ডটাকে কারেকশন করেছি, সো এই টোটালটাকে আমরা এভাবে করে সার্কেল করে দিব পেন্সিল দিয়ে, তাতে করে যে টিচার খাতা দেখে তার জন্য জিনিসটা ইজি হয় খাতাটা দেখতে। ঠিক আছে, আদারওয়াইজ তুমি যে কারেকশন কোথায় করেছো সেটা তো বোঝা পসিবল হয় না। So make it easier for the teacher who is taking the script, okay? And it will have a big influence on your writing parts, mark, etc. Okay. মার্ক নিয়ে টেনশন করে লাভ নাই স্যার, আপনারা যে কি হর্ষস পরীক্ষা দিবেন, হ্যাঁ, সেই পরীক্ষার জন্য তো টেনশন করে লাভ নাই। ভবিষ্যতে যে কোন বাসটা আমাদের জন্য ওয়েট করতেছে সেটাই দেখি আর কি। 2022 সালের পরীক্ষার্থীদের জন্য নাকি সিলেবাস কাট করবে, লেখাপড়ার আর দরকার কি এই দেশে? আচ্ছা, a direct question or an interrogative sentence is followed by a question mark, এটা আমরা জানি। তো কোয়েশ্চেন মার্কের আলোচনায় যাওয়ার আগে ফুল স্টপের আরো কিছু ইউসেজ এখানে মিসিং আছে, আমি সেটা বলছি। কিছু অ্যাব্রিভিয়েশনস আছে যেগুলোর বেলায় আমরা ফুল স্টপ ব্যবহার করি, যেমন মিস্টার, মিসেস, দেন ডক্টর। ওকে, এই যে এখানে নিচে ইসেদ আসতেছে, আমার ব্রিটিশ টাইপিং ইয়ে দেওয়া তো, মিস্টার, মিসেস, ডক্টর, লেফটেন্যান্ট, কর্নেল, or major, general, or BSc, B.Sc, PH.D. হ্যাঁ, এই যে এগুলোর বেলায় আমরা ফুল স্টপ ব্যবহার করছি। তবে এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্রিটিশ ইংলিশে, আমি আবারও বলছি, স্ট্যান্ডার্ড ফর্মাল ব্রিটিশ ইংলিশে এগুলোর শেষে কোনো ফুল স্টপ হয় না, ফুল স্টপ ব্যবহার করা হয় না এগুলোর ক্ষেত্রে। আমেরিকান ইংলিশে ফর্মাল অর ইনফর্মাল এগুলোর শেষে, প্রত্যেকটা শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন BBA, এটা হচ্ছে আমেরিকান ওয়েতে যেভাবে লেখে, বাট ব্রিটিশরা লিখলে সাধারণত এগুলোর শেষে কোনো ফুল স্টপ দেওয়া হয় না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমরা কোনটা দেখে বেশি অভ্যস্ত মনে হচ্ছে? মিস্টার, মিসেস, ডক্টর এগুলোর শেষে তো দেখো এমনিতেই ফুল স্টপ দেয় নাকি? এগুলোর শেষে ফুল স্টপ দেখে আমরা অভ্যস্ত না। সো যেহেতু দুটোই কারেক্ট, সো সেক্ষেত্রে আমাদেরকে চুজ করতে হবে যেটা আমাদের দেশে বেশি পপুলারলি ইউজ হয়, যেটা সেটা কিনা আমরা এক্সামে ফলো করাটা বেটার আর কি। আর এক্সামের কথা বাদ দিন, আপনি জাস্ট জেনে রাখার জন্য আর কি,
both are correct. One is British, another is American. এছাড়া আরো কিছু আমাদের অ্যাব্রিভিয়েশন আছে, সংক্ষেপণ আর কি, ঠিক আছে? এই অ্যাব্রিভিয়েশন গেলার হচ্ছে যেগুলো রিগার্ডলেস অফ ব্রিটিশ এন্ড আমেরিকান উই ইউজ ফুল স্টপ, ঠিক আছে? ব্রিটিশ হোক বা আমেরিকান হোক ফুল স্টপ ব্যবহৃত হয়, যেমন ফিগার, ভলিউম, অর তারপরে হচ্ছে আরটিডি, রিটায়ার্ড, এলটিডি, লিমিটেড, পিভিটি, প্রাইভেট, এটসেট্রা এটসেট্রা। মানে বিভিন্ন ধরনের যেই এই ওয়ার্ডগুলোর অ্যাব্রিভিয়েশন গুলো আছে সেগুলোর বেলায় আমরা ফুল স্টপস গুলো বসিয়ে থাকি। ক্লিয়ার? আচ্ছা, তো এই গেল ফুল স্টপের প্যাচাল। আর কোয়েশ্চেন মার্কের ব্যাপারে আর কোনো কথা বলবো না, কারণ কোয়েশ্চেন দেখলে তুমি বুঝতে পারতেছো এখানে যে এক্সাম্পল আছে, দিস আর গুড এনাফ, why when did Joe buy a red shirt, where are you going, are you মিস্টার অমুক, ব্যাস কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এখানে একটা এক্সাম্পল বলছি, ডু নট ইউজ আ কোয়েশ্চেন মার্ক আফটার আ ডিক্লারেটিভ সেন্টেন্স দ্যাট কন্টেইনস অ্যান ইনডিরেক্ট কোয়েশ্চেন। এটা আসলে একটু ভেঙে বলা উচিত, সেটা হচ্ছে যে ম্যারি ওয়ান্টস টু নো ওয়েন জো বট আ রেড শার্ট, মানে এমবেডেড কোয়েশ্চেন বলে এটাকে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চেন। যখন কিনা কোয়েশ্চেনকে আমরা একটা অ্যাসার্টিভের সাথে অ্যাড করে দিই তখন কিন্তু কোনোভাবেই আর কোয়েশ্চেন মার্ক হবে না, কারণ সেটার তখন কোয়েশ্চেন থাকছে না। যেমন কিনা ডু ইউ নো, এটা আমাদের একটা কোয়েশ্চেন। হ্যাঁ, সরি এক মিনিট, আমি একটু পরে এটার কথা বলছি। আই ডোন্ট নো, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, whereas how are you solving the problem? So here we have the question. Okay, সো এই দুজনকে যখন আমরা যোগ করব তখন কিন্তু এই কোয়েশ্চেনটার কোয়েশ্চেন থাকবে না। এটা আমরা যখন ন্যারেশন পড়বো তখন এই জিনিসটা সম্পর্কে আরো বিস্তারিত বলবো, যে আই ডোন্ট নো হাউ আর ইউ হবে না, তখন হয়ে যাবে ইউ আর সলভিং দ্য প্রবলেম। ওকে, so I don't know how you are solving the problem. We don't put a question mark after this because it's not a question anymore. Okay, এক্সক্লামেশন মার্কের ক্ষেত্রে আমাদের অত আর আলোচনা নেই, এক্সক্লামেটরি সেন্টেন্স দেখলেই বোঝা যাবে। ওকে, সেমিকোলনের আলোচনায় আসি এবার। সেমিকোলন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পাংচুয়েশন মার্ক। এটা মূলত কয়েকটা পারপাসেই ব্যবহৃত হয়। আমরা মূলত যখন কিনা খুবই রিলেটেড, একটার সাথে আরেকটা খুবই রিলেটেড ধরনের সেন্টেন্সকে যখন একটার পরে একটা রিলেশন বোঝাই, তো অনেক সময় কানেক্টর, সেগুলোর মধ্যে কানেকশন বোঝানোর জন্য কানেক্টর না ইউজ করে আমরা অনেক সময় সেগুলোর জন্য সেমিকোলন ব্যবহার করি। ফুল স্টপ আর কানেক্টর দুটোর অপোজিটে আমরা লিখি। সো আমি এখানে আর একটু ইজিয়ার একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। দেখো স্যার, এই সেন্টেন্স গুলোকে একত্রে আমরা বেশ কয়েকটা সিরিজ অফ অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এভাবে করে স্প্লিট করে রাখলে কি ভালো লাগতেছে? বলো তো, এই সেন্টেন্স গুলো শুনতে কি ভালো লাগছে? খুবই একটা চাইল্ডিশ টাইপের এক্সপ্রেশন মনে হচ্ছে না? সো এই ধরনের জি স্যার। এক্সপ্রেশন গুলোকে আমরা কি করি, কানেক্ট করি। সো এখানে কানেক্টর তুমি কয়টাই বা ব্যবহার করবে? এখানে আমার সেন্টেন্স আছে একটা, দুইটা, তিনটা, চারটা সেন্টেন্স আছে। সো চারটার জন্য কি তুমি তিনটা অ্যান্ড ইউজ করবে? আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড মেট মাই ফ্রেন্ড অ্যান্ড গেভ হিম সাম মানি, হি আস্কড ফর অ্যান্ড হ্যাড আ লাঞ্চ টুগেদার। কেমন লাগতেছে না? বারবার অ্যান্ড লাগতেছে।
এই জায়গাগুলোতে আপনি যেহেতু এই ভার্ব বা সেন্টেন্সকে আপনি নিশ্চয়ই কমা দিয়ে লিস্ট করবেন না, ঠিক আছে? কমা দিয়ে এখানে লিস্ট করলে এটা সম্পূর্ণ ভুল। সো এক্ষেত্রে আমাদের কি সেমিকোলন দিতে হবে, বারবার সাবজেক্ট ইউজ করারও কোনো দরকার নেই। হ্যাঁ, এই যে দেখুন এভাবে করে দিচ্ছি। হ্যাঁ, এরপরে যেহেতু একটা ডিফারেন্ট সাবজেক্ট আসছে, ওকে, বুঝতে পারছি কি জিনিসটা? আরো দেখাই। স্যার বলুন। স্যার আগের আগের এক্সাম্পলের ক্ষেত্রে স্যার লাস্ট উই হ্যাড আ লাঞ্চ টুগেদার এর আগে কি স্যার এন্ড ইউজ করা যেত না? দরকার নেই। তো দেখেন একটা জিনিস, এই যে সেন্টেন্স দুটো আমি লিখেছি, হি ডিডন্ট হ্যাভ অ্যাডিকুয়েট স্লিপ ফর লং টাইম, দীর্ঘদিন ধরে সে, দীর্ঘ সময় ধরে সে যথেষ্ট পরিমাণ ঘুম তার হয়নি। হি ইজ সো এক্সস্টেড নাও। তো এই জায়গাটায় মনে হচ্ছে না সেন্টেন্স দুটো কিরকম খাপ ছাড়া মনে হচ্ছে কিনা? আই মিন মনে হচ্ছে এখানে মনে হয় কিছু একটা দরকার, ইজন্ট ইট? কিছু একটা তো দরকার, একটা কানেক্টর দরকার আছে কিনা? জি স্যার। আচ্ছা, আবার এই পাশে দেখুন, এখানে আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে উই ট্রাইড আওয়ার বেস্ট টু কনভিন্স হিম, আমরা তাকে রাজি করাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। হি ডিডন্ট চেঞ্জ হিজ ডিসিশন। সো এইখানেও বোঝা যাচ্ছে কি সেন্টেন্স দুটো একেবারেই কি খাপছাড়া মনে হচ্ছে, মনে হচ্ছে এখানে একটা কানেক্টর মিসিং আছে, তাই না? সো এখানে আমাদের দুটো অপশন আছে বিষয়টাকে ঠিক করার জন্য। আইদার ইউ হ্যাভ টু ইউজ এ কানেক্টর, or at least you have to put a semicolon to mean that these two sentences are so much related. এই ধরনের যখন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের একটা খুব থিমেটিক একটা রিলেশন থাকে, একটা ফাংশনাল রিলেশন থাকে, এই রিলেটেড সেন্টেন্স গুলোকে আমরা কানেক্টর না ইউজ করে অনেক সময় সেই কানেক্টরের জায়গাটাতে আমরা সেমিকোলন বসিয়ে দিই। তখন আর কোনো সমস্যা নাই, তখন কিন্তু আমি কোনো নতুন সেন্টেন্স স্টার্ট করি নাই। খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো ক্যাপিটাল নাই, স্মল লেটার স্টার্ট হয়েছে, বিকজ দ্য সেন্টেন্স ইজন্ট এন্ডেড ইয়েট। ঠিক আছে, এখানে আমাদের কি মিসিং আছে একটা, যেমন সো হি ইজ সো এক্সস্টেড নাও, অথবা দাস, অথবা হ্যান্স, এটসেট্রা এটসেট্রা, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, এই ধরনের কিছু, মানে একটা কজ একটা ইফেক্ট, এজন্য আমরা এখানে একটা সেমিকোলন অনেক সময় বসাই। ঠিক আছে, আবার এ পাশেও কি একটা হাউএভার বা বাট, নেভারদালেস, ইয়েট, এটসেট্রা, মানে ইনভার্স রিলেশন বোঝাচ্ছে, তাই তো? সো এই ক্ষেত্রেও আমাদের কি হচ্ছে, একটা সেমিকোলন বসাই। কথা হচ্ছে যদি কানেক্টর বসিয়ে দিই তাতে তো আর কোনো সমস্যা নাই, কানেক্টর বসিয়ে দিলে তখন আর আমাদের সেমিকোলনের দরকার পড়বে না। আবার হ্যাঁ, আরো একটা সেমিকোলনের ব্যবহার শিখে নিন। এই যে কানেক্টরটা বসিয়েছে, হাউএভার, সেমিকোলন, কানেক্টর, দেন কমা, সেমিকোলন, কানেক্টর, কমা। এই যে হাউএভার ইউজ করেছি, বা এখানে আমি লিখতে পারি হ্যান্স। ওকে, সেম ওয়েতে যদি কানেক্টর বসাই তখন এটাও দুইভাবে বসানো যেতে পারে, যে হেন্সের আগে একটা ফুল স্টপ দিয়ে এটাকে দিয়ে সেন্টেন্স স্টার্ট করতে পারি আমি, অথবা এখানে একটা সেমিকোলন দিয়ে তারপরে আমরা একটা
কানেক্টর মাঝে বসাতে পারি, অথবা টোটাল কানেক্টরটা উঠিয়ে দিয়ে শুধু সেমিকোলনও রাখতে পারি। যখন এই ধরনের সিরিজ অফ সেন্টেন্সেস, দুইটা তিনটা সেন্টেন্স একসাথে অনেকগুলো সেন্টেন্স আমরা চেইন আকারে রাখি, তখন কিন্তু এভাবে করে অনেক সময় সেমিকোলন ইউজ করা হয়, বা হাই লেভেলের যে রাইটিং গুলো আছে সেগুলোর ক্ষেত্রে এরকম সেমিকোলন রাখা হয়। ঠিক আছে, আবার এভাবেও রাখা হয়, এটা লেখকের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তবে অবভিয়াসলি ইউ ক্যান নেভার এভার ডু দিস, এই যে এইটা কোনোভাবেই পসিবল নয়, যেটা আমরা শুরুতে দেখেছিলাম যে সেন্টেন্সটার মধ্যে তখন আর কিন্তু সামঞ্জস্য বা কনসিস্টেন্সি জিনিসটা রইল না। ওকে, এই যে দেখুন, semicolons join independent clauses in a compound sentence if no coordinating conjunction is used. দেখেছো, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, আই মিন ফ্যান বয়েজ গত ক্লাসে বলেছিলাম, সেগুলো যদি না থাকে তখন আমরা এই যে যেমন মিশেল বা মাইকেল যেটাই বলি না কেন, মাইকেল seemed preoccupied, he answered our questions abruptly, এখানে একটা কানেক্টর মিসিং আছে। আবার আরেকটা নিয়মে কি বলছে এখানে, সেমিকোলনস আর ইউজড বিফোর আ কনজাংটিভ অ্যাডভার্বস ট্রানজিশন ওয়ার্ড what joins the clauses of a কম্পাউন্ড সেন্টেন্স। এই যে দেখুন, এই যে মাত্রই আমি দেখালাম একটা জিনিস, এই যে হাউএভারের আগে আর পরে, আগে সেমিকোলন আর পরে কমা। The emergency room was crowded, however Warren was helped immediately. ঠিক আছে, সেমিকোলনস help avoid confusion in lists, চমৎকার একটা জিনিস, where there are already commas। যেমন আমরা যদি এই সেন্টেন্সটার মধ্যে দেখি, এভাবে করে লিখি যে he has traveled London, England, New York, America, Paris, France। হলো কিছু কনফিউশন এড়াবার জন্য আপনাকে এই যে দেখুন, we travel to London, England, Paris, France, Berlin, Germany, and Sofia, Bulgaria। দেখেছো, সো এই যে জায়গাটাতে দেখা যাচ্ছে যে আমরা এই যে লন্ডন এবং ইংল্যান্ডকে আমরা সেপারেট করেছি কমা দিয়ে, বিকজ লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড, প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, মানে যে জায়গাটা যেটার সাথে পেয়ার, প্রত্যেকটা পেয়ারকে আমরা এভাবে আলাদা করছি কি দিয়ে, সেমিকোলন দিয়ে। ঠিক আছে, এবং লাস্টেরটার বেলায় এই যে এন্ড সোফিয়া বুলগেরিয়া, ঠিক আছে, এই এন্ড এর আগে যে সেমিকোলনটা এটা অপশনাল, এটা না দিলেও কোনো ক্ষতি নেই, জাস্ট লাইক অ্যান অক্সফোর্ড কমা। কোলনের চিহ্নটা দেখাই, এখানেই চমৎকার এক্সাম্পল দেওয়া আছে, আমি আর সেক্ষেত্রে নতুন কোনো এক্সাম্পল লিখছি না। কোলন ব্যবহৃত হয় মূলত কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা কোটেশন এগুলোর ক্ষেত্রে আমরা যখন কিনা একটা মানে এক্সপ্লেনেশন দেই আর কি, এক্সপ্লেনেশন বা এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে বা কোনো ডেফিনিশন দেওয়ার ক্ষেত্রে আমরা এই কোলন চিহ্নটা ব্যবহার করি, বাংলায় যেটাকে এই যে দেখুন এই যে চিহ্নটা, ঠিক আছে, এই যে কোলন চিহ্নটা, এই কোলন চিহ্নটা ব্যবহার করা হয়। সো এখন যেটা হচ্ছে, জো হ্যাজ অনলি ওয়ান থিং অন হিজ মাইন্ড, গার্লস। স্যার, জি স্যার এন্ড এর পর কমা হবে না স্যার? কোন এন্ড এর পরে? এই স্যার লাস্ট এক্সাম্পলটা স্যার, এই যে লন্ডন, ইংল্যান্ড, মানে এই এন্ড এর পরে কমা? জি স্যার। আজকে কি ভাত খাইছো না ভুসি খাইছো এটা বলো আমারে। আমি কি কি বলছি, আগের ক্লাসটা কি করছো? ইয়েস স্যার, ইয়েস স্যার, নাউনের পর হবে স্যার। করতে পারো তাহলে কোয়েশ্চেন করবা, আদারওয়াইজ এই ধরনের ছাগল মার্কা কোয়েশ্চেন করবা, অপমানিত হবা। বুঝতে পারছো? কোয়েশ্চেন করতে পারলে করবা, না তো আমি মনে করো যে তুমি পরে একটু পরে বলবা যে স্যার আমার দুইটা থাপ্পড় মাইরা যান, তারপর আপনার মুখটা একটু বন্ধ করেন। এন্ডের পরে কমা হয়? এই বাবুরা তোমরা একটু বলো তো দেখি, এন্ডের পরে কমা জীবনে দেখছো কোনো কালে কেউ? এ বাবা রাকিব তুমি একটু বলো তো দেখি, গ্রুপ 6 এর সন্তান বলো, রাকিব 43 রোল নাম্বার দেখা যাইতেছে, তুমি এন্ডের পরে কমা দেখছো কোনো কালে? না স্যার। তারপরে যে আমি দেখি একটু গণতান্ত্রিক চর্চা করি, হ্যাঁ, সবার অপিনিয়ন নেই আমি একটু, হ্যাঁ, অদিতি দেখছো কি?
650 অদিতি দেখছো কোনোদিন? অভিষেক রয় দেখছো? না স্যার। তো তুমি কই থেকে দেখছো মিস্টার তালুকদার বংশের সম্ভ্রান্ত সন্তান? এন্ডের পরে এখানে কমা হবে কেন? হইলে আগে হইতে পারে। এটা অক্সফোর্ড কমা, এটা আমি গত ক্লাসে বউ খান লগায় পেঁচাল পাড়ায় তারপরে বললাম। এত এক্সপ্লেইন করে পড়ার পরে যদি এই অবস্থা হয় কি আর বলবো। তুমি চৌধুরী এন্ড হোসাইনের অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ ওই বইটা পড়ো গিয়া, যাও। আমার কাছে পড়ার কি দরকার আছে? Joe has only one thing on his mind, girls. লুচ্চা ছেলে, ঠিক আছে, তার মাথায় সারাক্ষণ ধরে একটা জিনিসই ঘুরে, মেয়েদের কথা। ওয়ার্ড, সেটা কি? তার ওয়ান থিং। এই ওয়ান থিং জিনিসটা কি? গার্লস। তো এখানে সেন্টেন্সটা টোটালটা যে জো হ্যাজ অনলি ওয়ান থিং অন হিজ মাইন্ড অ্যান্ড ইট ইজ গার্লস। ওই টোটাল কথাটাকে আমরা আরো কন্ট্রাক্ট করে আরো স্পষ্ট করে নিয়ে আসলাম, একটা কোলন চিহ্নের মাধ্যমে কাজটা সারা যায়। আবার এটার শেষে আমরা ফ্রেজও দিতে পারি, জো হ্যাজ অনলি ওয়ান থিং অন হিজ মাইন্ড, দ্য গার্ল নেক্সট ডোর। ফ্রেজ অ্যাড করতে পারি আমরা এই কোলনের শেষে, জো হ্যাজ অনলি ওয়ান থিং অন হিজ মাইন্ড, হি ওয়ান্টস টু গো আউট উইথ লিন্ডা। মেয়েটার নাম জানা গেছে, এবার ক্লজ অ্যাড করতে পারলাম আমরা। জো হ্যাজ সেভারাল থিংস অন হিজ মাইন্ড, হিজ ফাইনালস, হিজ জব অ্যান্ড লিন্ডা। আমার এই হ্যান্ডআউটটা আমেরিকান একটা কলেজের হ্যান্ডআউট, ঠিক আছে, যার কারণে আমেরিকান ইংলিশে যেহেতু অ্যান্ডের আগে কমা ব্যবহৃত হয়, এখানে বেশ কয়েকটা এক্সাম্পলে তুমি অ্যান্ডের আগে কমাটা দেখতে পারবে, ঠিক আছে। সো আবারও প্রমাণিত হয় অ্যান্ডের আগের কমাটা কোনোভাবেই ভুল কিছু না, এটা সঠিক, এটা ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এই যে দেখুন, এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। দিস ইজ কল্ড অক্সফোর্ড কমা। ব্রিটিশ ইংলিশে এটা তেমন একটা ব্যবহৃত হয় না, আমেরিকানরা এটা খুবই ব্যবহার করে। তো এন্ডের পরে কোনোদিন আবার কমা হয় না, এটা আবার মনে রেখো আর কি। এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, নেভার ইউজ এ কোলন আফটার আ ভার্ব দ্যাট ডিরেক্টলি ইন্ট্রোডিউসেস আ লিস্ট। দেখুন, দ্য থিংস অন জোস মাইন্ড আর, এরপর আপনি একটা পাকনামি করে কমা এই যে কোলন দিয়ে দিচ্ছেন, ফাইনালস, ওয়ার্ক অ্যান্ড লিন্ডা। কি দরকার আছে এখানে কোলন দেওয়ার? কোলন হওয়ারই দরকার নাই। সেটা কি? কারেক্টটা হচ্ছে কি, যে দেখুন, দ্য থিংস অন জোস মাইন্ড আর ফাইনালস, ওয়ার্ক অ্যান্ড লিন্ডা। জাস্ট এ সেন্টেন্স, সো উই ডোন্ট নিড এনি কোলন হিয়ার। কোলন যদি ব্যবহার করতে হয় যে এভাবে করে লিখুন, ঠিক আছে, ভার্বটাকে আগে রাখুন। এই টোটাল একটা সেন্টেন্স আমাদের শেষ হতে হবে আগে, শেষ হয়ে তারপরে আপনি সেখানে কমা দিতে পারবেন, ঠিক আছে। বাট একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের শেষে আমরা কোলনটা দিতে পারি না, ঠিক আছে। আসুন এবার হাইফেনের আলোচনায়, ব্যাপক মজার আলোচনা, ব্যাপক একটা শিক্ষামূলক আলোচনা এবার আমরা দেখি হাইফেনে ইউসেজে। দেখুন, এই জিনিসগুলো কিন্তু আমরা অহরহ ভুল করি। এক্সামের টেনশন না আমাদের, আমাদের রেগুলার ইউসেজের ক্ষেত্রে বলি, যে কোনো জায়গায় বলি, এইগুলোর ইউসেজ জানাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখুন, hyphens are used to form compound words or join word units. মনে রাখবেন, হাইফেনটা হচ্ছে এই যে এইটা, আবার আরেকটা আছে কিন্তু ড্যাশ, আরেকটু লম্বা, ঠিক আছে, সেই ড্যাশ চিহ্ন না। হাইফেন ইউজটা হচ্ছে গিয়ে মূলত ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে কানেক্ট করে কয়েকটা পারপাসে। কম্পাউন্ড ওয়ার্ডের জন্য হতে পারে, সেটা হতে পারে আমাদের ইসের জন্য কি বলে, কম্পাউন্ড ওয়ার্ড হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল নাম্বারের ক্ষেত্রে হতে পারে, নাম্বারস এর ক্ষেত্রে হতে পারে। এখানে একটা জিনিস দেখুন, প্রথমত আচ্ছা, 1 2 3 4 5 6 এই নাম্বারগুলোকে আমরা যখন ওয়ার্ডে লিখি, ঠিক আছে, এই ওয়ার্ডে লেখার সময় মনে রাখতে হবে যে আমরা
20 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে সিঙ্গেল একটা ওয়ার্ড 21 থেকে 99 পর্যন্ত 21 22 23 34 প্রত্যেকটাতে দুইটা করে ওয়ার্ড এই দুটো ওয়ার্ড যদি আমরা এভাবে করে লিখি হ্যাঁ আদার দেন রাইটিং ইট ইন ইউজিং দ্যাট নিউমেরাল ফর্ম লাইক দিস এভাবে লেখার ক্ষেত্রে তার কোনো কথা নেই ঠিক আছে বাট যদি আমরা এভাবে ওয়ার্ডে নিউমেরিক্স লিখি তখন আমাদেরকে দেখতে হবে যে ইফ ইট ইজ মডিফাইং আ নাউন আ প্রেসিডিং নাউন যদি সেটা কোনো নাউনের পূর্বে থাকে তখন আমরা এটাকে হাইফেনেটেড দেই নাউনের শেষে এটাকে যদি কাউকে মডিফাই না করে তখন হাইফেন প্রয়োজন নেই ঠিক আছে যেমন দেখা যাচ্ছে এই যে 42 applicants 2/3 majority 2/3 is an adjective modifying majority 3/4 empty 2/3 of the voters point to be noted আমরা যদি এভাবে করে লিখি ঠিক আছে যে 2/3 of the voters এভাবে করে যদি লিখি I mean এটা যদি কোনো নাউনকে প্রি-মডিফাই না করে we don't need any hyphen to join 2 and thirds বাট দেখুন এখানে 2/3 টা ডিরেক্টলি একটা নাউনকে প্রি-মডিফাই করছে বাট এখানে একটা দেখা যাচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ which is post modifying 2/3 বুঝতে পেরেছি কি আর এখানে ব্যাপারটা অপশনাল ঠিক আছে এখানে আমরা যদি 25 এর জায়গায় এই জায়গাটায় যদি দেই দেখুন এখানে দিলে আমাদের কোনো ক্ষতি নেই ঠিক আছে 25 এগুলো আসলে আমরা খেয়াল করি না ঠিক আছে এগুলো সবসময় হাইফেনেটেড থাকাটাই জরুরি বাট এই জায়গায় ফ্র্যাকশনাল নাম্বার 3/4 1/3 1/4 এগুলোর বেলায় দেখতে হবে যে সেটা কি ডিরেক্টলি কোনো প্রকার নাউনকে প্রি-মডিফাই করছে কিনা ওকে আরেকটা যেটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যেটা আমাদের মডিফায়ারের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটাও একটু দেখি যে হুমায়ুন আহমেদ was a well-known writer So what did you understand here? Compound adjective যদি হতে হয় আরো কিছু এক্সাম্পলও দেয়া দরকার he uses an আচ্ছা একাধিক ওয়ার্ড যখন কিনা একটা সিঙ্গেল অ্যাডজেক্টিভ হিসেবে একটা নাউনকে প্রি-মডিফাই করে জাস্ট উই সি হিয়ার আউট অফ ডেট ইজ মডিফাইং the phone the noun well and known is together modifying writer okay সো এখানে আমি প্যারালালি একই ধরনের এক্সাম্পল দুটো জায়গায় অল্টারনেটিভলি রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য there will be no confusion from now on I think okay so if I write well-known writer it must be hyphenated but here well and known is not modifying any noun rather এখানে ওয়েলটা কাকে নোন মিন করছে কাকে মডিফাই করছে নোনকে এখানে ওয়েলটা একটা অ্যাডভার্ব আর নোনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ whereas এখানে আমাদের ওয়েল নোনটা টোটালটা মিলে একটা অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছি আশা করি আর এখানেও কি আউট অফ ডেট হ্যাঁ একটি সেকেলে এক্সপায়ার্ড একটি ফোন সে ইউজ করে হিজ ফোন ইজ আউট অফ ডেট উই ডোন্ট নিড এনি hyphenated word form here ওকে সো এই যে এখানেও আরো কিছু এক্সাম্পল তোমাদের জন্য রয়েছে আর এই যে দেখুন এখানে আরো কয়েকটা প্রিফিক্স রয়েছে এক্স সেলফ অল এন্টি প্রো নন এই যে দেখুন এখানে আছে এই যে অল স্টার এরপর এক্স মেয়র প্রো কানাডিয়ান তারপরে হচ্ছে
self-control, self-reliance, বা non-European, non-vegetarian, anti-Semitic, হ্যাঁ, এ ধরনের anti all, non-pro, তারপরে হচ্ছে co, এগুলো যখন কিনা কোনো ওয়ার্ডের সাথে প্রিফিক্স হিসেবে আসে, we must use a hyphen between the prefix and the word, okay? আর এই যে এখানে ইলেক্ট, হ্যাঁ, ইলেক্ট শব্দটা যখন সাফিক্স হিসেবে আসে তখন সাধারণত আমরা একটা কমা দিয়ে থাকি, ঠিক আছে? হি ইজ আ মেজরিটি ইলেক্ট পারসন, ঠিক আছে? এইভাবে আর কি। ওকে, ড্যাশের ব্যবহার আপাতত আমাদের এই মুহূর্তে জানার না জানলেও চলবে, এটা খুবই রেয়ারলি ইউজড হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই, আর কিছু তার রূপক স্যার বাকি রাখি না, তো এটার বাকি রেখে লাভ কি? দেখুন এই এক্সাম্পলটা একটু ভালো মতো দেখুন। Linda Simpson's prescription for the economy, lower interest rates, higher employment, and less government spending was rejected by the president's administration. So এখানে মাঝে মাঝে মনে হয় যে একটা সেন্টেন্সের মধ্যে আমাদের এই ধরনের কনফিউশন এড়ানোর জন্য ড্যাশটা কিন্তু কোলনের মতোই কাজ করে অনেকটা, বরঞ্চ ড্যাশটা কি করে সাধারণত অনেক সময় আমরা ইসে করি, এই যে কি বলে, এক মিনিট, এই ভিভো 1906টা কে? ভিভো 1906 নামটা পাল্টাতে হবে, মিস্টার ভিভো, ভিভো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তোমার আব্বা আম্মাকে তোমার নাম রাখছে ভিভো, নামটা পাল্টাইতে হবে। এই ধরনের অদ্ভুত নাম নিশ্চয়ই তোমার রাখে না, তোমার নাম তোমার আব্বা আম্মা অনেক সুন্দর করে রেখেছেন, অনেক চিন্তা ভাবনা। কয়দিন আগে আমার একটা মেয়ে হয়েছে, আহারে একটা নাম রাখতে যে কত কনফিউশন, কত ঝড়ঝাপটা পার হইতে হয়েছে, তারপর একটা নাম খুঁজে পাইছি। এত সুন্দর করে তোমার মা বাবা তোমার জন্য একটা নাম রেখেছেন, সেই নাম রেখে তুমি নাম দিয়ে রেখে দিছো ভিভো। এটা একটা কথা? এগুলো হচ্ছে ক্লাসের মাঝখানে একটু মজা আর কি, হ্যাঁ? তোমরা আবার কিছু মাইন্ড খেও না, অনেকখানি পড়াইতে পড়াইতে নিশ্চয়ই। এই যে কি সুন্দর একটা নাম, যাক, তুমি যেহেতু চ্যাট বক্সে লিখছো তোমার নামটা, আমি আর পাবলিক করতেছি না জিনিসটাকে, তুমি তোমার এই নামটা সুন্দর করে তুমি ইসে গিয়ে চেঞ্জ করে দিও, পারবে চেঞ্জ করতে, জুম আইডিতে গিয়ে চেঞ্জ করতে পারবে তোমার নামটা। প্রোফাইল নেমটা চেঞ্জ করে দিলেই হয়, এটা তেমন খুবই কঠিন কিছু না। ওকে, আচ্ছা, কেমন হয়ে গেল না কথাটা? আগের এক্সাম্পলটার চাইতে এটা আমি আরেকটু সিম্পলিফাইড একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি, দেখুন তো। কেউ একজন একটু বলুন এটা নিয়ে আপনি কি বুঝতেছেন এখানে? The opposition parties complaints, lack of good governance বা সুশাসনের অভাব, মূল্যস্ফীতি, দুর্নীতি were rejected by the ruling party. কিছু হয়েছে এই সেন্টেন্সটা? So how can we fix this?
in an easy way. এখানে আমাদের বুঝে নিতে হবে যে এখানে ডেফিনিশন কোনটা, একটা সেন্টেন্সের মাঝখানে যদি কোনো কিছু ডেফিনিশন দেওয়ার দরকার পড়ে, এক্সপ্লেনেশন দেওয়ার দরকার পড়ে, তখন কেবল আমরা এই ড্যাশ চিহ্নটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমার কম্পিউটারে ড্যাশ চিহ্নটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, আমরা কিভাবে ড্যাশ দিব জানি না, আমি এখন আপাতত হাইফেন দিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি। ওকে, সো হিয়ার ইজ দ্য হাইফেন। ওকে, না তো ড্যাশ দিতে গেলে আন্ডারস্কোর এসে পড়ে। ওকে, একটা স্পেস দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু হাইফেন চিহ্ন আসছে, কিন্তু ড্যাশটা দেওয়ার সময় আরেকটু আমি ডাবল হাইফেন দিয়ে দিচ্ছি। যাও, হ্যাঁ। দি অপোজিশন পার্টিস কমপ্লেন্টস, কমপ্লেন গুলো কি কি? ল্যাক অফ গুড গভর্নেন্স, প্রাইস হাইক, কারাপশন। এবার এ পর্যন্ত আমাদের এই ইয়েটা শেষ হয়ে গিয়েছে। কি বলে, এই আমাদের ডেফিনিশনটা শেষ হয়ে গিয়েছে। এবার দেখুন তো, for the time being I am just removing all of this. So here we have the clear sense, right? একেবারে ক্লিয়ার একটা সেন্স রয়েছে যে the opposition party's complaints were rejected by the ruling party. So সেই কমপ্লেন্টস গুলো কি কি, সেই কথাগুলোকে আমরা এভাবে এই দিয়ে দিলাম। বুঝতে পেরেছি কি? এটার আরো একটা বিকল্প রয়েছে, এই ড্যাশ চিহ্নটা না দিয়ে আমরা অনেক সময় প্যারেনথিসিস দিয়ে কাজ চালিয়ে দিতে পারি। তবে কিছু কিছু জায়গা আছে যেখানে প্যারেনথিসিস মানে ব্র্যাকেট যেটাকে আমরা বলি আর কি, এই ব্র্যাকেট না দিয়ে কোনো উপায় থাকে না। যেমন কারো একজনের বয়স, ঠিক আছে, বা কোনো একটা ডেফিনিশন, হ্যাঁ, এভাবে করে যদি দিতে হয়, বা আপনি কোন একটা, যেমন the World Health Organization এই যে দেখুন, কোন একটা সংগঠন বা কোন একটা কিছুর নাম যখন আপনি লিখবেন একটা টেক্সটের মধ্যে, শুরুতে যখন লেখেন, তো শুরুতে লেখার সময় এটার ফুল ফর্ম লিখতে হয় এবং তার পাশে ব্র্যাকেটে এটার শর্ট ফর্মটা লিখতে হয়। পরবর্তীতে আপনি আবার যখন এই একটা আর্টিকেলের মধ্যে যখন আপনি WHO নিয়ে লিখবেন, মানে এই সাবজেক্টটাকে আপনি যখন ব্যবহার করবেন, ইউ ডোন্ট নিড টু রাইট ইট লাইক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমরা দ্য WHO লিখলেই কাজ চলে যাবে। ওকে, সো এই যে জায়গাটায় এখানে আমরা ড্যাশ ব্যবহার করেছি যখন সেন্টেন্সে আমরা এভাবে করে এই ডেফিনিশন দিয়ে থাকি, কেমন? সো ড্যাশের ঘটনা শেষ আমাদের। এরপরে আসে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফির শেষে আসবে কোটেশন মার্ক। কোটেশন মার্ক হলে আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের পাংচুয়েশনের স্টাডি শেষ হবে এবং ওই দিনই ইনশাল্লাহ আমরা ইসে শিখবো, কি বলা যায় যে এই প্র্যাকটিসটা আমরা করে নিব। ঠিক আছে, সো এবার বলুন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার ওখানে অপোজিশন পার্টির ওখানে প্রথম ড্যাশের জায়গায় কোলন ইউজ করতে পারতাম? না, এখানে কোলনটা চলবে না। কোলনটা চলবে না কেন? বিকজ কোলনের সেন্টেন্সে তুমি যেটা দেখেছো, যেমন এখানে তুমি যদি কোলন দাও, তখন এখানে তুমি কি দিবা? এখানে এই জায়গাটায় কিন্তু আর কোলন দেওয়ার কোনো সুযোগ নাই, কোলন এভাবে ইউজ হয় না। আশা করি বুঝতে পারছো তুমি। আচ্ছা স্যার, যদি কোলন আর এভাবে ড্যাশ যদি লেখো, এভাবে যদি লেখো যে দি অপোজিশন পার্টি হ্যাড সেভারাল কমপ্লেন্টস, তারপরে দিয়ে তুমি এক্সাম্পল হিসেবে এন্ড অফ এ সেন্টেন্স, আই মিন সাচ অ্যাজ, ঠিক আছে, ফর এক্সাম্পল, ইজি, ওইগুলোর জায়গায় তুমি কোলন ব্যবহার করতে পারো, বাট ড্যাশ এই সমস্ত কেসে ড্যাশ ব্যবহৃত হয়। ঠিক আছে, ডেফিনিশন বা এক্সাম্পল দেওয়ার জন্য। হ্যাঁ বলো। বুঝছি। ওকে স্যার, হ্যাঁ, স্যার সেমিফাইনাল, স্যার এই জায়গায় কি সেমিফাইনাল কম্পাউন্ড ওয়ার্ড?
দেখো কম্পাউন্ড ওয়ার্ডের কিন্তু অনেকগুলো ওয়ে আছে। কম্পাউন্ড ওয়ার্ড যেমন ক্লোজ কম্পাউন্ড ওয়ার্ড আছে, ঠিক আছে? যেমন তোমার হতে পারে আউটডোর, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। ভাঙলে তুমি দুইটা ওয়ার্ড আলাদা আলাদা ভাবে পাবে, একটা আউট একটা ডোর, এটা একটা ক্লোজ কম্পাউন্ড ওয়ার্ড, তাই কিনা? তারপরে হচ্ছে গিয়ে যেমন কমন রুম, সরি এটা ওপেন, ওপেন কম্পাউন্ড ওয়ার্ড। এই যে কমন রুম, কমন আর রুম দুটা কিন্তু আলাদা আলাদা থাকলেও এটা একটা ওয়ার্ড হিসেবেই কাজ করে। আবার কতগুলো ওয়ার্ড আছে যেগুলো কিনা আমাদের অলওয়েজ হাইফেনেটেড, ঠিক আছে? যেমন এখানে এই সেমি ফাইনাল যেটা তুমি বললে, সো ইট ইজ অলওয়েজ হাইফেনেটেড, ঠিক আছে? কারণ এই ধরনের যে অলওয়েজ হাইফেনেটেড যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোর মধ্যে যে এই যে সেমি ওয়ার্ডটা আছে এটার নিজস্ব বাংলা উপসর্গের মতো অনেকটা, ঠিক আছে, যার নিজস্ব অর্থ নাই কিন্তু অন্য শব্দের সাথে এর একটা অর্থ থাকে, ঠিক আছে? যেমন কো, কো এর সাধারণত নিজস্ব অর্থ নাই, ঠিক আছে? এক্স, হ্যাঁ, নিজস্ব অর্থ নাই। ইনফর্মাল ইংলিশে আমরা ইউজ করতে পারি হি ইজ অ্যান এক্স, এটা বলতে পারি আমরা, বাট ফর্মাল ইংলিশে এগুলো নিজস্ব কোনো অর্থ থাকে না, ঠিক আছে? সো এগুলো কোনো কম্পাউন্ড ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড এক জিনিস, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আরেক জিনিস। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে যখন কাজ করবে সেটা যাই হোক না কেন তার আগে সেমিকোলন